চট্টগ্রামের রাউজানে মুখোশধারীদের গুলিতে অন্তত ১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতরাতে নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষপাড়া গ্রামের আসাদ আলী মাতব্বর পাড়া মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান ২০ থেকে ২৫ জনের একদল মুখোশধারী মহিউদ্দিন নামে এক বিএনপি কর্মীকে মারধর ও কুপিয়ে আহত করে। পরে এলাকার কিছু লোক এই ঘটনার প্রতিবাদ করতে এলে মুখোশধারীরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় অন্তত ১২ জন গুলিবিদ্ধ হন। বিএনপি নেতা গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারের অনুসারীদের আধিপত্য বিস্তারের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রামের বাকলিয়ার এক্সেস রোড এলাকায় জমি নিয়ে বিরোধে বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় দুই পক্ষই গুলি বিনিময়, গাড়ি ও দোকান ভাঙচুর করে। আহত হয়েছে পথচারী সহ ৭ জন। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে এই ঘটনা ঘটে। পরে পুলিশ সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পর থেকে কয়েক দফায় সংঘর্ষের ঘটনার জেরে ধরে রাতে এক্সেস রোড এলাকায় দেশীয় অস্ত্র এবং গুলি হাতে জড়ো হতে থাকে শতাধিক যুবক। এরপর তাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ও সময় তাদের একটি পক্ষ গুলি ছোড়ে এবং ১০-১২টি মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় অন্তত ৭ জন পথচারী আহত হয়। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে পঙ্গু ও অন্ধদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে। তাদের কর্মসংস্থানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান। সেই সঙ্গে আহতদের পাশে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও থাকার দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা। বৃহস্পতিবার দুপুরে জুলাই আগস্টের আন্দোলনে আহতরা সচিবালয়ে আসেন আলোচনার জন্য। কিছুক্ষণ পর আসে আহতদের আরেকটি পক্ষ। পরে দুই পক্ষের মধ্যে চলে বাকবিতণ্ডা। এতে দেরি হয় উপদেষ্টাদের সঙ্গে আলোচনায়। 2টার সময় কল করা ছিল, যেটা আমরা সবাই দেখছি। ওনারা 2টার আগে কোথা থেকে আসলো? প্রতিটা মানুষ সমন্বয়, যারা সবাই সমন্বয়। বিকেল 4:30টার দিকে উপদেষ্টাদের সঙ্গে শুরু হয় আলোচনা। সবাই আহতরা সঠিকভাবে চিকিৎসা না পাওয়া সহ নানা অভিযোগ তোলেন। তবে তাদের নিয়ে যেন ফ্যাসিবাদী আওয়ামী লীগ কোনো রাজনীতি করতে না পারে সেদিকেও লক্ষ্য রাখতে বলছেন আহতরা। সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান জানান, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে পঙ্গু ও অন্ধদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে। তাদের কর্মসংস্থানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহ আহতদের সর্বাত্মকভাবে সহায়তা করা হবে। এই স্বাস্থ্য মন্ত্রণালয় না শুধুমাত্র প্রতিটি আহত যোদ্ধার একটি ইউনিক আইডি কার্ড থাকবে, যেটি ওনার কার্ড তৈরি হওয়ার পর থেকে সকল ধরনের সুবিধা প্রাপ্তি নিশ্চিত করবে। সবাই তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, অভ্যুত্থানে আহতরা এখনো হাসপাতালের বিছানায়, অথচ রাজনৈতিক দলগুলো নির্বাচন দেওয়ার কথা বলছে। তিনি আরো বলেন, আহতদের পাশে কেবল সরকার নয়, রাজনৈতিক দলগুলোরও দাঁড়ানোর দায়িত্ব রয়েছে। আমরা যাতে পুরো ন্যাশনাল ফোকাস আমরা এই মানুষগুলোর প্রতি দেই, এই শহীদ পরিবার, আহত এবং আহত পরিবারদের প্রতি দেই, সরকারের জায়গা থেকে, বেসরকারি জায়গা থেকে। এবং আমরা তো আজকে একটি টাইমলাইন দেওয়া হলো যে 5 কর্মদিবসের মধ্যে একটি রূপরেখা দেওয়া হবে। এদিকে সভা শেষেও আহতদের দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে এক পর্যায়ে দুই পক্ষই সভাকক্ষ ছেড়ে যায়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের মতো পরিবারতন্ত্র কায়েম করবে না বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিশ্রুতি দেন, আগামীতে প্রধানমন্ত্রীর সমালোচনা করা হলেও কাউকে হেনস্থা করা হবে না। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি কথা বলেন। ৩১ দফার আলোকে সুখী সমৃদ্ধ দেশ গড়ার প্রতিশ্রুতিও দেন তারেক রহমান।
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাবনা নিয়ে বিএনপির এ সেমিনার। রাজধানীর বনানীর একটি হোটেলে অনুষ্ঠানে যোগ দেন রাজনীতিবিদ, শিক্ষক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজসহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক সহ নানা শ্রেণী পেশার প্রতিনিধি। দেশের জনগণের মৌলিক রাজনৈতিক ও নাগরিক অধিকার রক্ষায় বিএনপি ঘোষিত ৩১ দফার সাথে ঐকমত্যের সুর ছিল সবার বক্তব্যেই। আমি সবাইকে নিয়ে কথা বলবো যে দ্য কনসেপ্ট অফ সোশ্যাল কন্ট্রাক্ট, এই জিনিসটা যেটা আমরা বিএনপির মধ্যে দেখতে পেয়েছি। তছনছকৃত রাষ্ট্র ব্যবস্থাকে যদি মেরামত করতে হয় জাতীয় ঐক্য লাগবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অঙ্গীকার করে বলেন, কোন সরকারই যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সে কারণে প্রধানমন্ত্রী সহ সবাইকে জবাবদিহিতার আওতায় আনা হবে। বাংলাদেশের স্বৈরাচারী ব্যবস্থা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। রাষ্ট্র পরিচালনায় দ্বিকক্ষ বা বাইক্যামেরাল পার্লামেন্ট সিস্টেম প্রবর্তন করতে চায়। আগামীতে আওয়ামী লীগের মতো পরিবারতান্ত্রিক রাষ্ট্র কাঠামো তৈরি না করারও প্রতিশ্রুতি দেন তারেক রহমান। আওয়ামী লীগের মতন পরিবারতন্ত্র বা অলিগার্কি তৈরি হবে না। আমাদের লক্ষ্য নিজেদের ভাবনা প্রকাশের কারণে কিংবা প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয় মন্তব্যের দায়ে কাউকে যেন হেনস্থা করা না হয়। সত্য গোপন করতে মেইন স্ট্রিম অ্যান্ড সোশ্যাল মিডিয়া যেন বাধ্য না থাকে, তেমনি মিথ্যা তথ্য দিয়ে সেটি প্রচারেও সরকার কাউকে চাপ দেবে না। গণহত্যা চালানোর পরও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই বলেও দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ১৫০০-এরও অধিক গণতান্ত্রিক মানুষকে গণ অভ্যুত্থানে হত্যা করার পরেও আওয়ামী লীগের কোনো নেতার কোনো অনুতাপ, অনুশোচনা বা আত্মসমালোচনার নজির নেই। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতে অবস্থান করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব বক্তব্য বিবৃতি দিচ্ছেন তা পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার। ঢাকায় এই অসন্তোষের কথা দিল্লিকে জানানো হলেও এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি তারা। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র আরও বলেন, ভিসা জটিলতার বিষয়ে ভারতকে অবহিত করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নানা অর্জন ও সংস্কারের কথা তুলে ধরা হয় সাপ্তাহিক ব্রিফিংয়ে। জানানো হয়, সংস্কারের অংশ হিসেবে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে অবসরপ্রাপ্ত কাউকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে না। এরই অংশ হিসেবে ১ মাসের মধ্যে অবসরে যাচ্ছেন ৬ থেকে ৭ রাষ্ট্রদূত। এক প্রশ্নের উত্তরে মুখপাত্র তৌফিক হাসান জানান, সাবেক প্রধানমন্ত্রী ৫ আগস্ট গণ অভ্যুত্থানের সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে বিবৃতি ও বক্তব্য দিচ্ছেন, যা ভালোভাবে নিচ্ছে না ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার বাংলাদেশে নিযুক্ত যে ভারতীয় হাইকমিশনার এবং ভারত সরকারকে জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে যে ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিচ্ছেন সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না। এই ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এ ধরনের বক্তব্য বিবৃতি প্রদান থেকে বিরত রাখার জন্য কিন্তু ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে। তিনি জানান, এখন পর্যন্ত এ বিষয়ে দিল্লি আনুষ্ঠানিক কিছু জানায়নি। আমাদের দুদেশের মধ্যকার যে ঐতিহাসিক সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধাবোধ, এটির জন্য আসলে এই ধরনের বক্তব্য প্রদান থেকে তাকে বিরত রাখাটা খুবই জরুরি। আমরা আসলে সত্যিকার অর্থে অফিসিয়ালি কোনো রেসপন্স পাইনি, বা তারা বিষয়টি দেখবেন এরকম জানিয়েছে। ভারতের ভিসা জটিলতা প্রসঙ্গে বলেন, দেশটিকে অবহিত করা হয়েছে। তৃতীয় কোনো দেশে যাবার জন্য ভিসা প্রত্যাশীদের বিকল্প ব্যবস্থার পরামর্শ দেন মুখপাত্র। রোমানিয়া এবং বুলগেরিয়ান যেসব বাংলাদেশি শিক্ষার্থীরা যারা আগে দিল্লি থেকে ভিসা নিত সেটা যেতে পারছে না, তাদেরকে কিন্তু যে হ্যানয়, পাকিস্তান, উজবেকিস্তান এরকম ৩-৪টা জায়গা থেকে কিন্তু ভিসা নেওয়ার ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি এবং সেভাবে কিন্তু তারা ভিসা নিয়ে যেতে পারছেন। বিগত আওয়ামী লীগ সরকার ও দলের কতজন ভারতে পালিয়ে গেছেন তার সুনির্দিষ্ট তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই বলেও জানান মুখপাত্র। জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জঙ্গিবাদকে কোনো অজুহাত, কোনো মোড়কেই প্রশ্রয় দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জঙ্গি হামলায় নিহত 2 বিচারপতির স্মরণ সভায় তিনি এই মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, জঙ্গিবাদ মানুষকে যুক্তিহীন ভয়ঙ্কর করে তোলে। বিদেশি শক্তি যেন জঙ্গিবাদ প্রতিষ্ঠা করতে না পারে সেজন্য সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আসিফ নজরুলের মতে, দেশের সীমান্ত ঘেঁষে কোনো বন্ধু রাষ্ট্র নেই। ভারতকে ইঙ্গিত করে তিনি বলেন, অভ্যন্তরীণ যা কিছু ঘটে ফুলিয়ে ফাঁপিয়ে তা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা হচ্ছে। বাংলাদেশের চারপাশে তো খুব বন্ধুভাবাপন্ন দেশ নাই, তাদের সবসময় চেষ্টা থাকে বাংলাদেশকে হেয় করা, একটা ঘটনাকে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে দেখা, এটাকে নিয়ে ষড়যন্ত্র করা। আমরা যে গত 15 বছরের ফ্যাসিস্ট শাসন পেয়েছি, এই যে আমাদের জুলাই গণঅভ্যুত্থানে এত ছেলেকে এত মেয়েকে প্রাণ দিতে হলো, এত মানুষকে আহত হতো, এটার সাথে কিন্তু 2006 সনের এই ঘটনাগুলোর 5 সনের এই ঘটনাগুলোর সম্পর্ক আছে। গাজীপুরের টঙ্গী পূর্ব থানা হাজতে বসে 19 লাখ টাকা লেনদেন করেছেন আসামিরা। ভিডিও ফুটেজে দেখা গেছে এই দৃশ্য। ভুক্তভোগীদের অভিযোগ, মিথ্যা মামলা ও ভয়ভীতি দেখিয়ে হাজতে বসে তাদের টাকা লেনদেনে বাধ্য করা হয়। এর থেকে মোটা অঙ্কের টাকার ভাগ পুলিশও পেয়েছে বলে অভিযোগ তাদের। বিষয়টি হাইকোর্টের নজরে এনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এক আইনজীবী। 27 অক্টোবর গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী পূর্ব থানার হাজতখানা লাখ লাখ টাকা গুনে দিচ্ছেন মোশতাক মোশাররফ টুটুল নামে এক ব্যক্তি। পুলিশের উপস্থিতিতেই তার কাছ থেকে টাকা নিচ্ছেন মোহাম্মদ মহিউদ্দিন ও আরিফুর রহমান খান নামে 2 জন। ভুক্তভোগী আইনজীবী ইব্রাহিম হোসেনের অভিযোগ, তার আত্মীয় মোশাররফ টুটুলকে মিথ্যা অভিযোগে আটক করে টঙ্গী পূর্ব থানায় রাখা হয়। খবর পেয়ে রাতে তাকে ছাড়াতে গেলে দুজনকেই চাঁদাবাজির মামলায় হাজতে আটকে রাখেন ওসি কায়সার আহমেদ। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ মহাপরিদর্শকের কাছে করা অভিযোগে বলা হয়, থানা পুলিশকে ব্যবহার করে তাদের বিরুদ্ধে মামলা ও হুমকি দিয়ে 74 লাখ টাকা দাবি করেন মহিউদ্দিন। তার সঙ্গে ব্যবসায়িক লেনদেন নিয়েও টুটুলের দ্বন্দ্ব ছিল। একজন পুলিশ কর্মকর্তাকে ডাক দিয়ে বললেন যে এই আইনজীবী আর এই মার্কিন নাগরিক ও এই দুইটাকে গারদখানায় ঢুকিয়ে দাও আর একটা চাঁদাবাজি মামলা দিয়ে দাও। তখন বাজে রাত্র 2টা। ওসি নাম কি? কায়সার আহমেদ। আইজিপির কাছে দেওয়া অভিযোগে বলা হয়, থানার ওসি সহ অন্য সদস্যরা প্রায় 3.5 লাখ টাকার ভাগ পায়। আমরা জেলের ভিতরে ছিলাম। পরবর্তীতে আমি যেটা জানতে পেরেছি, আমার বোন, ছোট বোন মায়া সরকারের কাছ থেকে সে পুলিশকে 2 লক্ষ টাকা দিয়েছে এবং মহিউদ্দিন সাহেবও সে বলেছে যে সে 4 লক্ষ টাকা দিবে পুলিশকে। এটা ভিডিও ফুটে সিসি ক্যামেরাটা যদি আপনারা দেখেন তাহলে সেখানে স্পষ্ট বলা আছে। বৃহস্পতিবার বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে তা হাইকোর্টের নজরে এনে সুষ্ঠু তদন্তের নির্দেশনা চান এক আইনজীবী। আমি আদালতকে বললাম যে এই বিজ্ঞ অ্যাডভোকেট ইব্রাহিম সাহেবের তা অথবা তার পরিবারের প্রতি যদি কোনো হুমকি থেকে থাকে তাহলে সে তার একটা বিধান ব্যবস্থা করা উচিত। তবে গণমাধ্যমের কাছে কোনো টাকার ভাগ নেয়ার কথা অস্বীকার করেছেন অভিযুক্ত ওসি কায়সার আহমেদ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাইকেল আর মোটরসাইকেলের পার্টস আমদানি করে সেগুলো দিয়ে অবৈধভাবে বানানো হচ্ছে ব্যাটারি চালিত রিকশা। রাজধানীর মিরপুর সহ 5 জায়গায় 1.5 শতাধিক কারখানায় প্রকাশ্যে তৈরি হচ্ছে এসব রিকশা। রাস্তায় চলাচলকারী অটোরিকশায় বিচ্ছিন্নভাবে অভিযান না চালিয়ে কারখানাগুলোতে নজরদারি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। ব্যাটারি চালিত রিকশার কারখানার ছবি সংগ্রহে গেলে এভাবেই বাধা দেন মিরপুরের রূপনগরের এক কারখানা মালিক। পরে অবশ্য কথা বলেন ক্যামেরার সামনে। সাইকেলের বিভিন্ন পার্টস, চায়না ব্যাটারি ও বাইকের মোটর দিয়ে তৈরি করা হয় এসব ব্যাটারি চালিত রিকশা। এক একটি রিকশা বানাতে খরচ হয় 60,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। আর প্রতিদিন এসব রিকশা ভাড়া 300 থেকে 600 টাকা। অল্প পুঁজিতে আয় বেশি থাকায় সবাই ঝুঁকছেন এসব রিকশার দিকে। 50,000 টাকা 60,000 টাকা লোন তোলে, কিস্তি তোলে, তুইলে আবার তারা রিকশা নেয়, রিকশা কিনে নেয়। এছাড়া তাদের কোনো চাকরি আছে, তাদের কোনো কর্মস্থান আছে? অনুসন্ধানে জানা গেছে, ঢাকায় ব্যাটারি চালিত রিকশা তৈরির বড় জায়গা
কামরাঙ্গীর চর, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ি ও খিলগাঁও এসব এলাকাতেই পুরনো রিকশার নিচে ব্যাটারি বসিয়ে এসব ঝুঁকিপূর্ণ যান তৈরি করা হয়। যেই মালিক এই অবৈধ যানটি তার গ্যারেজে রাখলো তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অপরদিকে সাইকেল পার্টস বা মোটরসাইকেল পার্টসের ডিক্লারেশন দিয়ে যেসব আমদানিকারক প্রতিষ্ঠান এসব গাড়ির যন্ত্রাংশগুলা আমদানি করে বেআইনিভাবে এই গাড়িগুলো তৈরি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সড়কে ধরপাকড় না করে কারখানাগুলিতে অভিযান চালানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এখানে আসলে অনেকগুলি অংশীজন আছে, স্টেক হোল্ডার আছে, সবাই যদি আসলে অ্যাক্টিভলি কাজ না করে এবং পরিকল্পনা যদি দীর্ঘমেয়াদী না হয়, আমরা দেখছি সমস্যা যখন জটিল হয়ে যাচ্ছে তখন আমরা এটা নিয়ে কথা বলছি, ততক্ষণে কিন্তু এটা আমাদের অনেকটা হাতের বাইরে চলে যাচ্ছে। অটোরিকশা শ্রমিক ইউনিয়নের তথ্য বলছে ঢাকায় প্রতিদিন অন্তত 1000 ব্যাটারি চালিত রিকশা নতুন করে তৈরি করা হচ্ছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল ৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় স্থানীয়রা তাকে আটক করে, পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে হাতিরঝিল থানায় ছাত্র জনতা আন্দোলনে হত্যার অভিযোগে মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম। গোলাম কিবরিয়া টিপু বরিশাল ৩ আসন থেকে 2 বার সংসদ সদস্য নির্বাচিত হন। 5 আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। খাদ্যে মূল্যস্ফীতি কমাতে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই সরকারের। কিছু পণ্যের শুল্ক কমানো আর ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে সফলতা মিলছে না। এতে ক্রেতাদের মাঝে বাড়ছে ক্ষোভ। বাজার নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগের পরামর্শ কনজিউমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাবের। এদিকে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা ঠিক রাখায় গুরুত্ব দিচ্ছেন অর্থনীতিবিদরা। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পরই বাজারে বিভিন্ন পণ্যের দাম কমেছিল, তবে তা বেশি দিন স্থায়ী হয়নি। পরে ডিম, সবজি, চাল, পেঁয়াজ, আলুর দামে অস্থির হয়েছে বাজার। 2 অঙ্কে পৌঁছে যাওয়া খাদ্য মূল্যস্ফীতির লাগাম টানতে বিভিন্ন ভোগ্যপণ্যের আমদানি শুল্ক কমায় সরকার। তবে বাজারের প্রভাব নেই, এমনকি তদারকিরও সুফল মিলছে না। তাতে অসন্তোষ বেড়েছে ক্রেতার। আমরা তো কোনো পরিবর্তন দেখছি না, আরও সব জিনিসের দাম বৃদ্ধি দেখছি। আমরা যারা সাধারণ মানুষ আমাদের এখনো নাগালের বাইরে সবকিছু। বহিরাগত যে বড় বড় খামারগুলো আছে ওটা তো আর আমরা বলতে পারবো না, আমরা বিক্রি হয় কিনার উপর নির্ভর করে। সরকারি পদক্ষেপের প্রভাব না পড়ায় বুধবার পিকেএসএফ এর এক অনুষ্ঠানে আক্ষেপ করেন অর্থ উপদেষ্টা। সব ডিউটি আমরা কমিয়ে দিলাম, তাই না? দাম কমে না, অতগুলো হবে ওদের কষ্ট করে 500 টাকা নিয়ে গেল, 2 মুঠা হিসেব দিল, তার স্যাটিসফ্যাকশন হয়। তো আমরা চেষ্টা করছি। শুধু জরিমানায় বাজার নিয়ন্ত্রণ কঠিন বলে মনে করে ক্যাব। এজন্য কঠোর আইনের প্রয়োগ চায় সংগঠনটি। শুধুমাত্র জরিমানায় কিন্তু একক শাস্তি নয়, এর বাইরে অন্যান্য কারাদণ্ড দেওয়ার বিধানগুলো কিন্তু চালু করা যেতে পারে। আইনের যে বিধান যেভাবে আছে সেভাবে যদি প্রতিপালন করা হয় তাহলে হয়তো আজকে এই যে দাম বাড়ানোর হেডিক অথবা অতি মুনাফা লাভের যে মনোভাব, যেটা সামাজিক সংক্রমণ ঘটেছে, এটা এতদূর গড়াতো না। পণ্যের সরবরাহ ঠিক রাখতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। এক মাথা থেকে আরেক মাথায় নানাভাবে পণ্য পরিবহন হয় এবং সেখানে কিন্তু আমরা শুনছি বিভিন্ন সময় যে পুলিশের যে উপস্থিতি এবং নিরাপত্তা যারা নিশ্চিত করতে চান তাদের উপস্থিতি কিন্তু সেভাবে শক্তিশালী না। বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড এবং বাণিজ্য মন্ত্রণালয় তাদেরকে একসাথে কাজ করতে হবে। 2023 সালের শুরু থেকেই সার্বিক মূল্যস্ফীতি 9% উপরে, যার ধারাবাহিক প্রভাব পড়েছে নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষের ওপর। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উচ্চ তাপমাত্রা, খরা, লবণাক্ততা, অসময়ের ভারী বৃষ্টিতে বদলে যেতে পারে দেশের কৃষি ক্যালেন্ডার। আবহাওয়ার অসম আচরণে আগামী 2 যুগ পর উত্তর মধ্যাঞ্চলের 22 জেলায় ফসলের উৎপাদন 25% কমতে পারে। জলবায়ু গবেষকরা বলছেন, খাদ্য ঘাটতি মোকাবিলায় পরিকল্পনা নেওয়ার সময় এখনই।
গেল ৪ বছরে অস্বাভাবিক হয়ে উঠেছে আবহাওয়া। বর্ষায় বৃষ্টি কমছে, আবার অসময়ে হচ্ছে অতি ভারী বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে ২০২০ সালে ২০ ভাগ বেশি বৃষ্টি হলেও ২০২১-এ কমে হয়েছে ৭৯ ভাগ। এবছর বৃষ্টি কম হয়েছে ৮১ ভাগ। জলাধার আর বন উজাড়ে বিপর্যয়ের মুখে উত্তর পশ্চিমাঞ্চলে ২২ জেলা। উত্তরে খরার মুখে পঞ্চগড়, ঠাকুরগাঁ, রংপুর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ সহ ৮ জেলা। খুলনা বিভাগে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ সহ ৪ জেলা, সঙ্গে আছে ঢাকা বিভাগের গাজীপুরও। অন্যদিকে খরা ছাড়াও বন্যার ঝুঁকিতে রাজশাহী, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা ও কুষ্টিয়া। একই সংকট চট্টগ্রামের ৩ পার্বত্য জেলায়। ক্রপ ক্যালেন্ডার আপনার আছে, বছরের পর বছর ধরে আমরা প্র্যাকটিস করছি, সেই ক্রপ ক্যালেন্ডারগুলির টাইমিং নষ্ট হয়ে যাবে না? তা আপনাকে তো নতুন করে এগুলি তৈরি করতে হবে, নতুন করে এগুলি চিন্তা করতে হবে। বাংলাদেশ তার ক্লাইমেট চেঞ্জকে অ্যাড্রেস করতে না পারে, প্ল্যানিং করতে না পারে, বাংলাদেশকে অনেক বিপদ সামনের সম্মুখীন হতে পারে। তখন আপনি কোথায় যাবেন? দেশে বছরে গড় বৃষ্টিপাত প্রতি বছরে প্রায় ৮.৪ মিলিমিটার হারে বৃদ্ধি পাচ্ছে। তবে বর্ষার আগে ও পরে বৃষ্টিপাতের পরিমাণ বাড়লেও শীতকালে এর পরিমাণ ১.৩ মিলিমিটার হারে কমেছে। জলবায়ু পরিবর্তনের এই প্রভাবে ভবিষ্যতে খাদ্য ঘাটতির আশঙ্কা তীব্র হবে। আমরা ন্যাপ তৈরি করেছি, তারপর হচ্ছে বিসিসিএসবি তৈরি করেছি, কিন্তু আমরা সেটা ইমপ্লিমেন্টেশনে যেতে পারিনি। অর্থাৎ ইমপ্লিমেন্টেশন করার জন্য যে অ্যাকাউন্টেবিলিটি, যে গভর্নেন্স থাকা উচিত ছিল, সেটা আমরা অ্যাভয়েড করেছি। ট্রাস্ট ফান্ডের টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারেনি। প্রচুর মানুষ এখনো আছে ক্লাইমেট চেঞ্জ রিস্ক এক্সপোজ, তাদের কথা আমরা বলিনি। ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড সয়েল ওয়াটার প্ল্যান্ট নেক্সাস গবেষণা বলছে উপকূলীয় অঞ্চলের প্রায় ৩০% কৃষি জমি লবণাক্ততায় ভরা। এটি ভবিষ্যতে আরও বাড়ার শঙ্কা রয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৪ বছর পর ফের চালু হচ্ছে বন্ধ থাকা চিনিকল। সব ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যে রংপুরের শ্যামপুর ও দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকলে উৎপাদন শুরু হবে। এরই মধ্যে কাজ শুরু করেছে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের টাস্ক ফোর্স। এদিকে উত্তরাঞ্চলে শুরু হচ্ছে আখ মাড়াই। ২০২০ সালে কুষ্টিয়া, পঞ্চগড়, পাবনা, রংপুর, দিনাজপুরের ৬টি চিনিকল বন্ধ করে দেওয়া হয়। আখ সংকট ও লোকসানের অজুহাত দেখায় আওয়ামী লীগ সরকার। তবে অভিযোগ আছে মূল কারণ ছিল এস আলম গ্রুপকে এসব মিল লিজ দেয়া। সমঝোতা স্মারকও হয় প্রতিষ্ঠানটির সাথে। তবে সরকার পতনের পর বাতিল হয় চুক্তি। বন্ধ মিলগুলো চালুর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে প্রধান উপদেষ্টা কার্যালয়ে প্রতিবেদন দিয়েছে টাস্ক ফোর্স। অনুমোদন পেলেই খুলবে রংপুরের শ্যামপুর ও দিনাজপুরের সেতাবগঞ্জ সুগার মিল। সেতাবগঞ্জ এবং শ্যামপুর চিনিকল চালানোর জন্য আগ্রহ প্রকাশ করেছি। শিল্প মন্ত্রণালয় যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করতেছে। আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের দপ্তরের অনুমোদন পেলেই আমরা এটা শুরু করে দেব। চিনি শিল্প বাঁচাতে বন্ধ সব মিল দ্রুত চালুর দাবি শ্রমিকদের। পাশাপাশি আখের দাম বাড়ানোরও তাগিদ তাদের। প্রধান উপদেষ্টার কাছে আমার আকুল আবেদন একজন চিনি পরিবারের পক্ষ থেকে, যাতে বন্ধ মিলগুলা যেন আবার চালু করে। আমরা চাচ্ছি যেন মিলটা আরও বেশি চলে এবং মিলটা সুষ্ঠুভাবে চলে। দেশে বেসরকারি কোনো চিনিকল নেই। রাষ্ট্রায়ত্ত 15টি চিনি শিল্প কর্পোরেশনের অধীনে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের রাউজানে মুখোশধারীদের গুলিতে অন্তত 12 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 11 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পরবর্তী পরিস্থিতি নিয়ে আরও জানতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আহসান রিটন। রিটন, সংঘর্ষ পরবর্তী এখনকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন? আর যে 11 জনকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের অবস্থা এখন কেমন? দেখুন, আমরা আসলে সরকার পরিবর্তনের পর থেকে যেটি দেখছি সেটি হচ্ছে রাউজানে বিএনপির দুটি পক্ষের মধ্যে আসলে কয়েকদিন পরপরই সংঘর্ষ হচ্ছে। আমরা দেখেছি দুপূর্ব এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে, যাদের মধ্যে অনেকে এখনো পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ নানা হাসপাতালে ভর্তি আছেন। তারা ধারাবাহিকতায় গতকালকে চট্টগ্রামের রাউজানের যে নোয়াপাড়া ইউনিয়ন, সেই নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষ পাড়া বলে একটি এলাকা রয়েছে, সেখানে মহিউদ্দিন নামে এক যুবকের উপর বেশ কয়েকজন মুখোশধারী যুবক হামলা চালায় এবং এটির
স্থানীয়রা একটি প্রতিবাদ করতে গেলে মুখোশধারীরা তাদের উপরে এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং সেক্ষেত্রে আমরা দেখি যে 15 থেকে 20 জনের মতো গুলিবিদ্ধ হন। এর মধ্যে 11 থেকে 12 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদেরকে স্থানীয় যে সমস্ত স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে ভর্তি করা হয়েছে, সেখানে তারা চিকিৎসাধীন আছেন। আমরা এটি নিয়ে সেই এলাকায় গতকালকে রাত থেকে আমরা আসলে নানাভাবে খবর নিচ্ছি। আমরা যেটি জানি সেটি হচ্ছে ঘটনার পর থেকে আসলে সেখানে পুলিশ বিষয়টিকে পুরো এলাকাটিকে নিয়ন্ত্রণ নেন এবং আমরা সেই রাত 9টার যে ঘটনা সেটির পরে সেখানে একই মুহূর্তে আসলে এক ধরনের শুনশান নীরবতা অবস্থান করছে, পুলিশের অবস্থান সেখানে রয়েছে। যারা আহত রয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল তারা ক্যাজুয়ালিটি সহ নানা ওয়ার্ডে ভর্তি আছে। তো আমরা এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর সেটিতে হচ্ছে এখনো পর্যন্ত যারা আছেন তাদের মধ্যে কেউ কেউ গুরুতর আছেন, তবে একেবারেই আশঙ্কাজনক এমন কেউ নেই। চিকিৎসকরা ধারণা করছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে তারা চিকিৎসা নিয়ে তাদের স্ব গন্তব্যে ফেরত যেতে পারবেন। আমরা শুরুতে যেটি বলছিলাম সেটি হচ্ছে সরকার পরিবর্তনের পর থেকেই রাউজানের আসলে বিএনপির দুটি পক্ষের মধ্যে যে বিবদমান সংঘর্ষ সেটি চলমান রয়েছে। তার এই ধারাবাহিকতা গতকাল ঘটনাটা ঘটেছে, এটি যাতে এরকম ঘটনা যাতে তার ঘটতে না পারে সে বিষয়ে বেশ সজাগ রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে প্রশাসন। এ হচ্ছে চট্টগ্রামের রাউজানের গতকালকে রাতে যে সংঘর্ষ সে বিষয়ে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। চট্টগ্রামের রাউজানের সবশেষ পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহসান রিটন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম রেজাউল করিম ও আওয়ামী লীগ কাউন্সিলরদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ হতে যাচ্ছে। দুর্নীতির বিস্তারিত নগরবাসীকে জানাতে এই উদ্যোগ বলছেন নতুন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তবে এমন উদ্যোগে নাগরিক সেবা যাতে বিঘ্ন না ঘটে সেদিকে খেয়াল রাখার তাগিদ বিশেষজ্ঞদের। 15 মাসের মেয়াদ নিয়ে সম্প্রতি আদালতের নির্দেশে মেয়র হিসেবে কাজ শুরু করেছেন বিএনপি নেতা ডাক্তার শাহাদাত হোসেন। পরিচ্ছন্নতা, আলোকায়ন, ডেঙ্গু রোধ সহ নাগরিক সেবা বাড়াতে নানা উদ্যোগ শুরু করেছেন তিনি। খাল নালা পরিষ্কার, কর্পোরেশনের দোকানপাট, জমি বরাদ্দ, উন্নয়ন কাজ সহ বিভিন্ন ক্ষেত্রে সাবেক মেয়রের দুর্নীতির অভিযোগ তুলে ধরছেন নতুন মেয়র। ওয়ার্ড ধরে দুর্নীতির বিস্তারিত শ্বেতপত্র আকারে প্রকাশ করতে চান। 25টা দোকান থেকে অলরেডি 10 থেকে 12 কোটি টাকা লোপাট হয়ে গেছে এবং সেখানে সিটি কর্পোরেশন পুরা 1 বছরে টাকা পেত 1 লাখ টাকা গত 10 বছরে, অথচ সেখানে 50 থেকে 60 লক্ষ টাকা প্রতি বছর আয় করার কথা ছিল। কাজে এই যে একটা দুর্নীতি মেয়র এবং কাউন্সিলররা মিলে করেছে আমি একে একে সব দেখতে পাচ্ছি। নতুন মেয়রের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন নাগরিকরা। তবে এসব কাজ করতে গিয়ে নাগরিক সেবার কোনো ব্যত্যয় যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ তাদের। শ্বেতপত্র যদি প্রকাশ করতে চান প্রকাশ করতে পারেন, কিন্তু শুধু এটার পিছনেই উনি যেন এমন কোনো এফোর্ট না দেন যেটার জন্য জনগণের ওনার যে সময়টা ওনার কাছে প্রত্যাশা করছে সেই প্রত্যাশায় কোনো ঘাটতি হয়। গত নির্বাচনে বিজয়ী নগরীর সাধারণ ও সংরক্ষিত মিলে 55টি ওয়ার্ড কাউন্সিলরের সবাই আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন, যাদের সবাই এখন পলাতক। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চড়া দামে আলু বিক্রিতে জয়পুরহাটে কমছে আলু বীজের মজুদ। গত বছরের চেয়ে সব ধরনের বীজ আলুর দাম বেড়েছে 30 থেকে 35 টাকা। একদিকে বীজের সংকট এবং সিন্ডিকেটের কারণে চড়া দামের আলু চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক। জয়পুরহাটে গত বছর 39,000 হেক্টর জমিতে 9 লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়। দাম ভালো পাওয়ায় অধিকাংশ বীজ আলু বিক্রি করে দেয় হিমাগার ব্যবসায়ীরা। এতে কমেছে বীজ আলুর মজুদ। গত বছরের তুলনায় এবছর সব ধরনের বীজের দাম কেজিতে বেড়েছে 30 থেকে 35 টাকা। বাড়তি দাম দিয়েও চাহিদা মতো মিলছে না বীজ। আলু লাগাবো, আলুর বীজ পাচ্ছি না, খুব হরানি হয়ে যাচ্ছে। 4 বিঘা মাটি আবাদ করব, আমি বীজ পাচ্ছি না, এখন বেশি টাকা দিয়েও পাচ্ছি না। ডিলারের কাছে ভালো বীজ আলু খুঁজে পাচ্ছি না, আমি হয়রানি হচ্ছি। কৃষকদের অভিযোগ অতি লাভের আশায় বীজ সিন্ডিকেট করছে ব্যবসায়ীরা। গ্রামে বা অন্য কোনো এলাকায় আলু নামায়ে বেশি দামে চড়া দামে বিক্রি করে দিচ্ছে, আর মূলত এই কারণেই কৃষকরা আলু পাচ্ছে না। আলু বীজ সংকটের কথা স্বীকার করলেও সিন্ডিকেটের সাথে জড়িত থাকার কথা অস্বীকার ডিলার ও ব্যবসায়ীদের। বীজ সিন্ডিকেট করলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। গেলা বছর যে ক্রাইসিস ছিল বীজের, তার সাথে দ্বিগুণ হয়েছে এবার। দাম বেশি নেওয়ার চেষ্টা করে বা বীজের সংকট সৃষ্টির চেষ্টা করে, তাহলে
আমরা তদন্ত সাপেক্ষে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা গ্রহণ করব। জেলায় এ বছর 40,000 হেক্টর জমিতে আলু রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে জয়পুরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল মোমেন মুনি। মুনি, এবছর যে চড়া দামে আলুর বীজ বিক্রি করা হচ্ছে এটার কারণটা আসলে কি, আর ব্যবসায়ীরা কি বলছেন এই নিয়ে? দেখুন, জয়পুরহাটে এবারে 40,000 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। কিন্তু শুরু থেকে বিপাকে পড়ে এই যে আলু চাষের এই যে প্রথম অবস্থা চলছে এখন, এখান থেকে বীজ সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এর কারণ মূলত যে মৌসুমি শুরুতে আসলে গত বছর আলু যে উৎপাদন হয়েছিল তার প্রায় 25% আলু ছিল আগাম জাতের আলু। এই আগাম জাতের আলু বিশেষ করে ফলন কম হয়। ফলন কম হওয়ার কারণে শুরু থেকে গত বছরের এই শুরু থেকে আলু মানে ফলন ঘাটতির মধ্যে পড়ে। এই অবস্থায় যে সমস্ত বীজ সংরক্ষণ করা হয়েছে, বীজ সংরক্ষণের পরিমাণ ছিল মানে সঙ্গত কারণেই কম। আর এছাড়া বর্তমান এই যতটুকুই মানে বীজ সংরক্ষণ কম হয়েছে, কিন্তু তার চেয়ে বেশি ব্যবসায়ীদের কারসাজি ছিল মানে সবচেয়ে বড়। এবং এই যে এত বড় যে ব্যবসায়ীদের কারসাজি, এই কারসাজি এখনো পর্যন্ত কিন্তু প্রশাসনের কেউ এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি। কারণ এই ব্যবসায়ীদের মধ্যে একটা সুসম্পর্ক রয়েছে, এরা সিন্ডিকেট খুব মানে দ্রুত করতে পারে। এবং কখন বিশেষ করে এই যে আলু শেষ রাতে পর্যন্ত যে আলু সরবরাহ করা হয়, শেষ রাতে সার সরবরাহ করা হয়, এমন অভিযোগ কিন্তু কৃষকরা করেছেন বিচ্ছিন্নভাবে। কারণ কৃষকদের আসলে মানে গোষ্ঠীগত বা সমষ্টিগত কোনো সংগঠন নেই। তারা যে প্রশাসনের কাছে সাহায্য চাইবে এমন কোনো অনেক কৃষক সেই পর্যায়ে পর্যন্ত যাইতে পারে না। সুতরাং ব্যবসায়ীরা এই সুযোগটা নিয়ে এবং একটা সংকটকে কাজে লাগিয়ে এবং এই সুযোগটা নিয়ে কিন্তু তারা এই বীজের দামটা বাড়িয়ে দিয়েছে। এবং বীজের দাম এত বেড়ে গেছে যে গত বছর যে বীজের দাম ছিল কেজি প্রতি 60-65 টাকা, সেখান থেকে এবছর 20-30 টাকা এবং 40 টাকা প্রতি কেজিতে মানে বীজের দাম বৃদ্ধি পেয়েছে। কিন্তু এই পর্যায়ে কৃষকরা বেশ হোঁচট খাচ্ছে এই চাষাবাদে। তো আগামী মৌসুমে এই যদিও কৃষি বিভাগ বলছে যে আগামী মৌসুমে তারা এই যে আলু উৎপাদন যেটা হবে সেটা তাদের লক্ষ্যমাত্রা পূরণ হবে। এবং এই চলতি মৌসুমে যে চাষবাস হচ্ছে, বীজ সংকটের মধ্যেও কৃষি বিভাগ আশা করছে যে আশ্বস্ত করেছে তারা যে তাদের লক্ষ্য পূরণ করবেন। এটাই আশ্বাস তারা করেছেন। কিন্তু কতটুকু লক্ষ্য পূরণ হবে এবং কৃষকরা কতটুকু চাষ মানে করতে পারবে এই চাষ মৌসুম শেষ না পর্যন্ত কেউ বলতে পারছেন না। তো জয়পুরহাট থেকে আলু বীজ সংকট নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জয়পুরহাট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবিদুল মোমিন মুনি। টিলার মাঝের সমতলে উন্নত জাতের ধান আবাদের সফলতা পেয়েছেন মৌলভীবাজারের এক কৃষক। চলতি আমন মৌসুমে 7 বিঘা জমিতে তিনি 11 জাতের ধান আবাদ করেছেন। প্রতি বিঘা জমিতে গড়ে 5 মণ বেশি ফলনের আশা তার। কৃষি বিভাগ বলছে এই আবাদ গবেষণার সুযোগ তৈরি করেছে। মৌলভীবাজারের উঁচু নিচু টিলার পাদদেশে সমতল ভূমিতে ধান চাষ করেন চা শ্রমিকরা। তেমনি 7 বিঘা জমিতে এবার উন্নত 11 জাতের ধান আবাদ করেছেন কমলগঞ্জের শমশেরনগর চা বাগানের চা শ্রমিকের সন্তান মোহন রবি দাস। ফলন ভালো হওয়ায় বিঘা প্রতি 9 থেকে 10 মণের জায়গায় 14 থেকে 15 মণ ফসল আশা করছেন তিনি। এই অঞ্চলের মানুষের যাতে পুষ্টির ঘাটতি পূরণ হয় এবং আমি যাতে কম বিনিয়োগে বেশি লাভজনক হতে পারি, এই জন্য এই ধানটা চাষ করেছি। এই সফলতার হাত ধরে আগামীবার এই ধানটা আমি আরো বড় ধরনের বিশাল আকারে চাষ করতে চাই। এই কৃষকের দেখা দেখি অন্য কৃষকরাও আগ্রহী হয়ে উঠেছেন উন্নত জাতগুলো আবাদের প্রতি। যাতে খরচও খুব কম, ফলনটা খুব ভালো, আর কি 15-20 দিন পর একটু সার ওষুধ এগুলো দেওয়া লাগে। আর এখন মন দা লইয়া এসে ধান বাইরে থেকে ধান লইয়া এসে এই ধানগুলো আমরা চেষ্টা করবো ফলাবার। তুলনামূলক উঁচু জমিতে প্রতিকূল পরিবেশে ভালো ফসল ফলিয়েছেন রবি দাস। এতে এসব ধানের চাষাবাদ বিস্তারে গবেষণার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছে কৃষি বিভাগ। এখানে ব্রিড জাত যেমন 103 জাত রয়েছে, 49 রয়েছে, পাশাপাশি ব্ল্যাক রাইস, তুলসীমালা,
বাসমতি বিভিন্ন জাতের ইনি সম্মেলন ঘটেছেন এবং এই জাতগুলো কিন্তু আপনার এই বিশেষ করে কমলগঞ্জে অনেক জায়গায় কিন্তু বিরল, অনেক জায়গায় নেই। এইসব ধান বিক্রি না করে বীজ হিসেবে অন্য কৃষকের মাঝে বিতরণের উদ্দেশ্যে সংরক্ষণ করতে চান রবি দাস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লক্ষ্মীপুরের শিক্ষার্থীদের উদ্যোগে চালু হওয়া ন্যায্য মূল্যের বাজারে বেড়েছে ভোক্তাদের ভিড়। সেখানে কম দামে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। এর প্রভাব পড়েছে জেলার নিত্যপণ্যের বাজারেও। জেলা প্রশাসক জানালেন, দাম নিয়ন্ত্রণে রাখতে জোরদার করা হয়েছে বাজারে তদারকি। নিত্যপণ্যের বাজারে হিমশিম অবস্থা মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের। তাই ক্রেতাদের স্বস্তি দিতে লক্ষ্মীপুরের ৫ উপজেলায় ১১টি ন্যায্য মূল্যের বাজার চালু করেছেন শিক্ষার্থীরা। সেখানে অন্যান্য বাজারের চেয়ে ১০ থেকে ৫০ টাকা কম দামে মিলছে শাকসবজি, মাছ, মাংস ও ডিম। এতে খুশি ক্রেতারা। ইলিশ মাছ এই মাত্র বাজার থেকে আনছি ৭৫০ টাকা, কিন্তু এখানে বিক্রি হতেছে ৬০০ টাকা। সিম কিনছি, বরবটি কিনছি, করলা কিনছি, করলা বাজারে ১০০ টাকা ৮০ টাকা, এখানে ৭৫ টাকা। বাজার থেকে মাছের দাম, মাংসের দাম মোটামুটি ২০-২৫-৩০ টাকা ৫০ টাকাও কম আছে। সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য কিনে লাভ ছাড়া বিক্রি করা হচ্ছে এই বাজারে। সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত প্রশাসনের সহায়তায় এই কার্যক্রম চলবে বলে জানাচ্ছেন শিক্ষার্থীরা। আমাদের স্টলের সাথে তাদের স্টলে আগে ৪০ টাকা, ৫০ টাকা, ৬০ টাকা, ১০০ টাকা পর্যন্ত ডিস্টেন্স ছিল। এখন তাদের সাথে আমাদের ডিস্টেন্স ৫ টাকা ১০ টাকায় চলে এসছে। এদিকে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে অন্যান্য বাজারে তদারকি জোরদার করা হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। নিয়মিত বাজারে গিয়ে যে মূল্যটি তাদের দিতে হয় তার চেয়ে অনেক কম মূল্যে, সাশ্রয়ী মূল্যে এই নিত্য প্রয়োজনীয় পণ্য এই সুলভ বাজারগুলো থেকে তারা কিনতে পারছেন। যারা অতীতে মূল্য তালিকা প্রদর্শন করতো না, তারা কিন্তু এখন এই অভ্যাসটিতে ফিরে এসেছে। তারা নিয়মিতই মূল্য তালিকা প্রদর্শন করছে এবং যারা করছে না তাদের বিরুদ্ধে কিন্তু আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলে ন্যায্য মূল্যের বাজার। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে এই ধরনের বাজারের সংখ্যা বাড়ানোর দাবি ভোক্তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে মেহেরপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের উদ্যোগে চালু হওয়া এই ন্যায্য মূল্যের বাজারে আসলে ক্রেতাদের সমাগম কেমন দেখতে পাচ্ছেন, আর এই কম দামে পণ্য কিনতে পেরে ক্রেতারা কি বলছেন? আসলে সম্প্রতি সময়ে কিন্তু বিশেষ করে সবজি সহ নিত্যপণ্যের দাম এতটাই বৃদ্ধি পেয়েছিল যে আসলে মানুষের ক্রয় ক্ষমতা আসলে অনেকটা কষ্ট হয়ে গেছিল। এই বিশেষ করে যে সবজি হাত বদল হলেই এই জেরা দাঁড়িয়ে আছে, এটা মেহেরপুর সব থেকে বড় পাইকারি যে কাঁচা বাজার, সেই আড়ত থেকে মূলত বিভিন্ন বাজারে বিক্রেতারা এখান থেকে পণ্য সংগ্রহ করে নিয়েছে এবং এখান থেকে নেওয়ার পরে সেটি কিন্তু দ্বিগুণ দামে বিক্রি করে। আর যার কারণে বাজার কিন্তু একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি ছিল। সেটি পরিত্রাণের জন্য মেহেরপুরের যে সমন্বয়কটা ছিল, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিন্তু এখানে বিনা লাভের দোকান চালু করেছিল, বিশেষ করে যেটা শুক্রবার এবং শনিবার চালাতো। এই বাজার থেকে মূলত কৃষক এবং এই আড়ত থেকে যে দামে পণ্য তারা সংগ্রহ করতো বিভিন্ন ধরনের সবজি, সেই পণ্য কিন্তু পাশেই একটু দূরে গিয়ে তারা সেটা বিক্রি শুরু করছে এবং সেই বাজারে কিন্তু স্বাভাবিক যে খুচরা বাজারে যে ক্রেতার যে ভিড় থাকে সেই তার থেকে দ্বিগুণ ভিড় হতো। আর অর্থাৎ যত কম দামে, অর্থাৎ এই বাজারে যে জিনিসটা 20 টাকা দাম ছিল সেটা ওইখানে বিক্রি হতো 10 টাকায়, অর্থাৎ অর্ধেক দাম না থাকার কারণে কিন্তু ওই বিনা লাভের দোকানে কিন্তু ক্রেতাদের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পেয়েছিল এবং সেটা কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু সেই যে সকল পণ্য তারা নিয়ে যেত সেগুলো কিন্তু বিক্রি হয়ে যেত সেই ছাত্রদের। তবে ক্রেতাদের দাবি ছিল যে বাজারে যে জিনিসটার দাম 20 টাকা থেকে 40 টাকায় কিনা লাগতো হাত বদল হয়ে, সেটা এখানে 20 টাকায় পাওয়া যায়। যার ফলে ক্রেতারা কিন্তু অনেক খুশি। এই বিশেষ করে যে বিনা লাভের বাজার ছিল এই বাজারে, তবে এই বাজারটি আরো বড় আকারে বা বড় পরিসরে করা বা একাধিক জায়গায় যদি এই বাজার স্থাপন করা যায় তাহলে হয়তো ক্রেতারা অন্তত কিছুটা হলেও স্বস্তি নিঃশ্বাস ফেলবে এই সবজি বাজারে। মেহেরপুর থেকে কম মূল্যে পণ্য বিক্রির ক্ষেত্রে যে সাড়া ফেলেছে এই বাজার, এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাজিবুল হক। যশোর, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে খেজুর গাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন গাছিরা। এরই মধ্যে গাছ প্রস্তুতের কাজে ব্যস্ত সময় কাটছে তাদের। খেজুরের রস সংগ্রহের পর তা থেকে তৈরি হবে গুড়। সারা দেশেই শীতের আগমনী বার্তা। হেমন্তের কুয়াশা ভেজা সকালে চুয়াডাঙ্গার প্রতিটি গ্রামে গাছে গাছে রস সংগ্রহের প্রস্তুতিতে ব্যস্ত গাছিরা। কিছুদিন পরে কাটার পরে রস বেরাবে, তারপরে জাল দেওয়া হবে, গাছ ফিরা দেব, কাটবো,
কোনোদিন হচ্ছে 5 ভাড় হবে, কোনোদিন 6 ভাড় হবে, আরাম করতে করতে আস্তে আস্তে বৃদ্ধি হয়। রস সংগ্রহের জন্য মেহেরপুরেও চলছে খেজুর গাছ কাটা পরিষ্কারের কাজ। এরপর শীতের প্রায় 4 মাস ধরে চলবে খেজুরের রস সংগ্রহ। সেই রস জাল দিয়ে তৈরি করা হবে সুস্বাদু গুড়। পরিচর্যা করছি, কারণ সামনে শীত আসতেছে, রস নিতে হবে, গুড় তৈরি করতে হবে এবং বিক্রয় করতে হবে। যশোরে বারবার বৃষ্টির কারণে এবার 1 মাস পিছিয়েছে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি। ফলে এবার কম রস সংগ্রহ হবে বলে জানিয়েছেন গাছিরা। তো বর্ষা আছে, যার জন্য দেরি হয়ে গেছে, গাছ তোলা যায়নি। তো এত বৃষ্টি হলে গাছ তুলি গাছ তো পচে যায়। ভালো একটা আয়ের উৎস, কিন্তু আমরা এবছরে সেই তেমন একটা ফল পাইনি। কৃষি বিভাগের হিসেবে জেলায় 4 লাখ খেজুর গাছ রয়েছে। এসব গাছ থেকে তৈরি হয় 3.5 মেট্রিক টন গুড়। প্রায় 100 জন গাছিকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আওতায় আমরা প্রশিক্ষণ দিয়েছি কিভাবে নিরাপদ উপায়ে রস এবং গুড় সংগ্রহ করা যায়। দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুড়ের চাহিদা থাকে সারা দেশেই। সীমিতভাবে ব্যক্তি উদ্যোগে সামান্য গুড় রপ্তানি হলেও তা বাড়াতে সরকারের সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।